আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারী সাময়িক বরখাস্ত, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। আরও কেউ জড়িত কিনা চলছে তদন্ত। বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু, বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তাভাবনা। এবং চিরনিদ্রায় রাজশাহীতে শায়িত হলেন 21শে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানের বক্তব্যের জবাবে তিনি কথা জানান। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের দিনের কার্যসূচি অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও উপনেতার পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ চেয়ে আইনের ব্যাখ্যা তুলে ধরেন। 401 এবং 401 ক ধারা ভালো করে পড়লে দেখা যায়, আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। জবাবে আইনের ব্যাখ্যা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। সেই একটা দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে যেয়ে থাকে, 401 ধারার 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বিএনপির সংসদ সদস্য আইনের অপব্যাখ্যা দিয়ে সংসদে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সেকশন 401 ইজ দেয়ার, 401 সাবসেকশন 1 টু সাবসেকশন 6 ইজ দেয়ার। ওনা যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। ওনারা তো বলে গেলেন, মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে তো ওনাদের পদক্ষেপ আগে। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য প্রত্যাহার করতে স্পিকারের কাছে আবেদন জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মাহফিলে তিনি এই অভিযোগ করেন। দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয় দাবি করে অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল হাসান। গেল কয়েক মাসের মধ্যেই নানা শারীরিক জটিলতা নিয়ে 3 দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ প্রায় 1 মাস এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার 6 দিনের মাথায় গত শনিবার আবারও হাসপাতালে ভর্তি হতে হয় বেগম জিয়াকে। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা, শরীর থেকে চাকা অপসারণের পর বায়োপসি করার খবরে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের মহাসচিব জানালেন, সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক নানা জটিলতার সাথে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিইউতে তার বেড থেকে হাতে তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তার যদি কিছু হয়ে যায় তো সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল পরিবারের আবেদনে সাড়া দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। দেশে ডাক্তার সাহেবরা ইতিমধ্যে বলেছেন তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু চিকিৎসা করতে হয় তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আপনারা দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। এ সময় কর্মী সমর্থক সহ দেশবাসীর কাছে আবারও বেগম জিয়ার জন্য দোয়া চান সিনিয়র নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো স্থানে সহিংসতা সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হলেও এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূল থেকে ভুল প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। প্রচারণার মধ্যে যে ঘটনাগুলো ঘটে যায়, কিছু কিছু ঘটনা একদম সীমার বাইরে চলে যাচ্ছে। তো এগুলো মনে হয় যেহেতু ধাপে ধাপে হচ্ছে, একসঙ্গে হচ্ছে না, কাজেই আমাদের এই যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে সদস্যটা এবং পরিধিটা আরও বাড়াতে পারলে আমার মনে হয় সহিংসতা কমে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলিনুর। এর পিছনে আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত চলছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। গত 28 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় অনেক প্রশ্নের সৃষ্টি হয়। 31 অক্টোবর তদন্ত শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ওই কক্ষের 6 কর্মচারীকে। একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে আপাতত 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সর্দার এবং অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে। লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে, সেই অনুযায়ী। সরকারি কেনাকাটা সংক্রান্ত ফাইলগুলো কেন কম্পিউটার অপারেটর কিংবা অফিস সহায়করা গায়েব করলেন তার কোনো উত্তর দেননি সচিব। স্বাস্থ্য শিক্ষা সচিব বলছেন, আরও কারো সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। একটা প্রসিডিং হলে প্রসিডিংয়ের নিয়ম অনুযায়ী এটা চলবে। এটা তো অগ্রিম বলা যাবে না, এটা আগে থেকে তো বলা যাবে না। এটা ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা চলমান থাকবে, এর বাইরে কিছু না। ওই ঘটনায় তদন্ত করছে সিআইডিও, তবে তারা এখনও প্রতিবেদন জমা দেয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে বস্তিবাসীকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে করাইল বস্তিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বস্তিবাসী সহজে টিকা নিতে পেরে খুশি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দেশের সব মানুষকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে সরকার। লক্ষ্যমাত্রা পূরণে কমিউনিটি ক্লিনিকগুলো টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে প্রতিদিন 15 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে। এর বাইরেও পিছিয়ে পড়া বস্তিবাসীকে টিকা দিতে এবার বিশেষ কর্মসূচি নেওয়া হলো। যারা অনলাইনে নিবন্ধন করতে অক্ষম তাদের জন্য তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে ঝামেলা ছাড়াই টিকা নেওয়া সম্ভব হচ্ছে। খুশি যে আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের বাচ্চা আছে এখানে আসার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, সুযোগ সুবিধা ভালো হয়েছে। এমনি মনে করেন যে বাড়ির বাসায় কাছে দিয়ে মনে করেন যে কাজে কামে আমরা যাইতে পারবো। আমরা যারা কর্মজীবী মানুষ তারা আশেপাশে থেকে দ্রুতভাবে টিকাটা নিতে পারতেছি, এজন্য আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। আমার জন্য সুবিধা হচ্ছে, ভালো হয়েছে, কারণ আমি দৌড়াদৌড়ি করতে পারতাম, কাজের মানুষ, কাজে থাকতাম, এমনকি টিকা দিতেও পারতাম না। করাইল বস্তিতে প্রায় 3 লাখ লোকের বাস। এদের সবাইকে
টিকার আওতায় আনার পর অন্য সব বস্তিতেও এই কার্যক্রম চলবে। বস্তিতে অনেকগুলো টিকা কেন্দ্র থাকায় খুব সহজে টিকা পেয়েছেন বাসিন্দারা। ঘরের কাছে টিকা কেন্দ্র পেয়ে তারাও ছিল আনন্দিত। কাছে একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি পাইছি। অন্য জায়গায় গেলে সিরিয়াল লাগতো, সময় লাগতো যাইতে। আমি মূর্খ মানুষ, কিছুই বুঝতাম না, তাই আমার সবচেয়ে সুবিধা হয়েছে, ভালো হয়েছে। অন স্পটের টিকা আমরা অ্যাপস খুলছি, শুরু অ্যাপসের মাধ্যমে অন স্পটে আপনার কেন্দ্র সিলেক্ট করে দিন কাজ করে দিয়েছি, অনেক সুবিধা হচ্ছে তাদের। যেহেতু অনলাইন করে দিচ্ছি সাথে সাথে, এটাতে ওনাদের জনগণের অনেক হেল্প হচ্ছে, যার কারণে কাজটা অনেক দ্রুত আগাচ্ছে। বস্তিবাসীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। এখন থেকে এই কার্যক্রম চলমান থাকবে। নিজেদের অজ্ঞতা কিংবা পারিপার্শ্বিক অবস্থার কারণে নানা সুযোগ সুবিধা থেকে বস্তিবাসী বঞ্চিত হলেও সরকারের বিশেষ ব্যবস্থাপনার কারণে টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হননি এসব মানুষ। বিশেষজ্ঞরা মনে করছেন এমন উদ্যোগের ফলে গণবসতিপূর্ণ এলাকাগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকারের দেয়া টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, দেশে টিকার কোনো সমস্যা নেই। শফিউল আলম সুজনের রিপোর্ট। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া হলো প্রায় 15 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ও চিকিৎসা সামগ্রী। কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রিলিফ ফান্ড থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সামগ্রী হস্তান্তর করা হয়। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাকে সৌদি আরবে। বন্ধু প্রতিম সৌদি আরব সহ অন্যান্য দেশ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাওয়া গেলে দেশে টিকার কোনো সমস্যা হবে না। 210 মিলিয়ন ভ্যাকসিন আমরা পয়সা দিয়ে কিনি, 9 কোটি আমরা ভ্যারাইটিজ অফ ওই কোভ্যাক্সের আন্ডারে পেয়েছি, তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার সক্ষমতা বাড়লেও এখন প্রতিদিন প্রায় 15 লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ মানুষদের আগে টিকা দেওয়া হচ্ছে বলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। সৌদি প্রবাসী শ্রমিকদের চীনা টিকা দেওয়ার পর কোয়ারেন্টাইনে থাকতে না হয় সে ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি বুস্টার ডোজের কখনো প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন হলে পরে আমরা সেটা অবশ্যই কনসিডার করব। শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন এই পর্যায়ে আসবে, যখন আমরা সকলকেই ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো, মোটামুটি ন্যাশনাল কমিটি আছে, ওনাদের রিকমেন্ডেশনে আমরা বুস্টার ডোজের কথা বাংলাদেশিদের জন্য যারা এখানে থাকেন, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, চীনের তৈরি ভ্যাকসিন নেওয়ার পর বুস্টার ডোজ নেওয়া লাগবে কিনা এই বিষয়টি সৌদি সরকারের বিবেচনায় রয়েছে। যেসব শ্রমিক চাইনিজ টিকা নিবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে, তবে তাদের কোয়ারেন্টিন যেন থাকতে না হয় সে ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। তবে চীনা ভ্যাকসিন অনুমতি দেওয়ার বিষয়টি সব দেশের শ্রমিকদের জন্য সমান প্রযোজ্য বলেও জানান সৌদি রাষ্ট্রদূত। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। আগামীতে কোনো গণটিকা কার্যক্রম না থাকায় তাদের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2 দফার বিশেষ গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছেন প্রায় 8 লাখ মানুষ। তবে স্থায়ী কেন্দ্রগুলোতে যোগাযোগ করলে প্রাপ্যতা সাপেক্ষে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রথম দফায় করোনার গণটিকা কার্যক্রম চলাকালে রাজধানীর ইন্দ্রা রোডের বাসিন্দা গৃহিণী রাবেয়া বেগম মডার্নার প্রথম ডোজ টিকা নেন গেল 12 আগস্ট। 1 মাস পর অক্টোবরে দ্বিতীয় ডোজ চলাকালে অসুস্থ থাকায় টিকা নিতে পারেননি তিনি। এরপর গেল 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন চলাকালে দ্বিতীয় ডোজের জন্য চেষ্টা করেন রাবেয়া বেগম, কিন্তু তখন চীনের তৈরি সিনোফার্মের টিকা চলায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি তিনি। 3 মাস হয়ে গেছে আমার টিকার বয়স, আমি 1 ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ দিতে পারতেছি না। আমি তো অবশ্যই চিন্তিত। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, হসপিটালে গেছি, কেন্দ্রে গেছি, সূর্যের ক্লিনিকে গেছি, সব জায়গায় গেছি, এরা বলতেছে যে এটা কোনো শিওর না। প্রথম দফা গণটিকা চলাকালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন মানুষের সংখ্যা 1,70,000-এর কাছাকাছি। আর দ্বিতীয় দফা গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় 6 লাখ। সব মিলে এ সংখ্যা প্রায় 8 লাখ। স্থায়ী টিকা কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অনেকেই তাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের কাছে যে একটা কেস আসে এরকম, যারা
মনে করেন সিনোফার্ম নিচ্ছে, তাদের কিন্তু এখন কোনো সমস্যা নাই, যেহেতু এখন অনেক স্থায়ী কেন্দ্রে যায় তারা সিনোফার্ম নিয়ে নিতে পারবে। গণকেন্দ্রের থেকে নিচে মডার্না, তারা যদি আমাদের এখানে আসে আমরা হয়তো টিকাটা দিয়ে দিতে পারবো আমাদের প্রাপ্তি সাপেক্ষে, কিন্তু তার কিন্তু কার্ড বের হইতে সমস্যা হবে। অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে যারা টিকা নিতে পারেননি এমন নাগরিকদের স্থানীয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন। মডার্না টিকা সেকেন্ড ডোজ এনশিওর করেই ফার্স্ট ডোজ আমরা দিয়েছি। তারা হয়তো কোনো কারণ অসুস্থ ছিল বা কোনো দিতে পারেনি, বাট ওই সময় তারা যদি যেত তারা কিন্তু টিকা পেয়ে যেত। মডার্না টিকা যারা নিয়েছেন তাদের কিছু কিছু সেকেন্ড ডোজ হয়তো বাকি আছে, আমরা খুব শীঘ্রই কিছু মডার্না টিকা পাবো। যদি তাদের প্রথম ডোজ দেওয়া যে কার্ডটা আছে এটা যদি নিয়ে তারা হেলথ কমপ্লেক্সে যায় স্থায়ী টিকাদান কেন্দ্রে, অবশ্যই টিকা দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। 2 দফা গণটিকা কর্মসূচিতে 2 ডোজ মিলে করোনা টিকা নেন 2,52,00,000-এর কিছু বেশি মানুষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টার প্রতিষ্ঠার প্রথম বছরে প্রায় 13,000 ভুক্তভোগী হয়রানির অভিযোগ করেছেন। তবে বেশিরভাগ ভুক্তভোগী সমস্যা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিতে না চাওয়ায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও জানান, আধুনিকতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ বৃদ্ধি পেলেও তা রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জিএম তসলিমের রিপোর্ট। সাইবার অপরাধের শিকার নারীদের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত 12,941 জন ভুক্তভোগী সাইবার স্পেসে হয়রানি সংক্রান্ত অভিযোগ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী হয়রানির শিকার নারীদের মধ্যে মাত্র 12% জিডি কিংবা মামলা করেছেন। এর মধ্যে কেবল 13% ভুক্তভোগী অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। বিরাট অংশ হচ্ছে ওই মামলা মোকদ্দমা করতে চায় না, তারা চায় যে একটা ফায়ার ফাইটিং, যে একটা ভুয়া আইডি থেকে কিছু করা হয়েছে ওটা বন্ধ করে দেওয়া, প্লাস ভিকটিম ইজ হ্যাপি। সবচেয়ে মুশকিল হয় তখন যখন আমরা আইডেন্টিফাই করার পরে যদি কোনো ক্রমে অ্যারেস্ট করে ফেলি আমরা বা তাকে গ্রেপ্তারের পর্যায়ে উপস্থিত হই, এবং তখন যদি ভিকটিম ব্যাক অফ করে, দুঃসাহসী হতে হবে। এবং এই যে সামাজিক ট্যাবু যেটা আছে, এই ট্যাবুকে ভাঙতে হবে। পুলিশ প্রধান আরও জানান, আধুনিকতাকে পুঁজি করে দেশে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। নারীরা বেশি হয়রানির শিকার হলেও ভুক্তভোগী সবাই, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রও ভুক্তভোগী হচ্ছে। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে কেউ কেউ। আমাদের দেশে রাষ্ট্রের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ব্যক্তিপদের বিরুদ্ধে সাইবার ওয়ার্ল্ডে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মিথ্যা গুজব, এগুলো ছড়ানো হচ্ছে। তবে তার মানে কি রাষ্ট্র মাঝে মাঝে ভিকটিম, সমাজ ব্যবস্থা ভিকটিম। পুলিশ সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইবার জগতে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান ডক্টর বেনজির আহমেদ। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে তুমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন 4তলা ভবনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে তিনি স্কুলের 5তলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে রাষ্ট্রপতি তার পিতা ও মাতার কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহমেদ তৌফিক ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিডনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুপুরে সেখানেই মৃত্যুবরণ করেন এই সংসদ সদস্য। মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন 2001 সাল থেকে পরপর 4 বার মির্জাপুরের সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2 বার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হক। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে দাফন করা হয়। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার রাতে নিজ বাসায় মারা যান তিনি। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম। কথার জাদুকর, বাংলা সাহিত্যের আলোকবর্তিকা হাসান আজিজুল হক। সোমবার রাতে রাজশাহীর নিজ বাড়িতে মারা যান সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র।
রেখে যান অসংখ্য ভক্ত অনুরাগী কালজয়ী সব সৃষ্টিকর্ম। না ফেরার দেশে পাড়ি দিয়ে বাংলা সাহিত্য অঙ্গনে তিনি সৃষ্টি করলেন বিশাল শূন্যতা। মঙ্গলবার দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে নিয়ে আসা হয় প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মরদেহ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক আব্দুল জলিলের শ্রদ্ধা নিবেদন শেষে একে একে শ্রদ্ধা জানান প্রশাসন, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সব স্তরের মানুষ। 1939 সালের 2রা ফেব্রুয়ারি ভারতের বর্ধমানে জন্ম নেয়া হাসান আজিজুল হক তার লেখায় তুলে ধরেছেন সাধারণ মানুষের জীবন সংগ্রাম। মানব সত্তাকে উপজীব্য করে আলোকিত সমাজ বিনির্মাণে পথ দেখিয়েছেন মানুষকে। তার অসামান্য সব সৃষ্টির জন্য ভূষিত হয়েছেন 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মাননায়। শুধু এ দেশের সাহিত্য নয়, আলোকিত করেছেন মঞ্চ। ছিলেন খ্যাতনামা নাট্য নির্দেশক, মঞ্চের দাপুটে অভিনেতা। বাংলার সমৃদ্ধ সাহিত্যিক, সংগ্রামী এই মানুষের প্রয়াণে বাংলা সাহিত্যের যে ক্ষতি হলো তা হয়তো পূরণ হবার নয়। হাসান আজিজুল হক চিরস্মরণীয় হয়ে থাকবেন তার সৃজনশীলতার জন্য। বাংলা সাহিত্যাঙ্গন কৃতজ্ঞ তার লেখায় নিজেকে সমৃদ্ধ করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ই কমার্সের অনিয়ম বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা 3টি রুটের শুনানি পিছিয়ে 23 নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। ওই দিন ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে এবং এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি কী তা জানাতে হবে আদালতকে। এছাড়া ই কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা 16 সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কী তাও সেদিন আদালতকে জানাতে হবে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ভারতের উত্তরপ্রদেশের লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হবে। নভেম্বরের শেষ দিকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে, বাড়বে শীত। আর ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে, বাড়বে কুয়াশা ও শীতের তীব্রতা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা অনেক নিচে নেমে আসবে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর উত্তরখানে উদ্বোধন হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 96তম উপশাখার। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক। কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল আমিন সহ দক্ষিণ খান শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তাইওয়ানের স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের উৎসাহ দেয়া আগুন নিয়ে খেলার মতো বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন তারা। জো বাইডেন চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এটি তাদের মধ্যে প্রথম আলোচনা। বৈঠকের শুরুতে বাইডেনকে পুরনো বন্ধু উল্লেখ করে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান করলেও তাইওয়ানের বিষয়ে অনড় ছিলেন শি জিনপিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। দুপুরে শিশু সদন, এতিমখানা ও সদর হাসপাতালে খাবার বিতরণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজিয়া নাসের সহ 15 আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজিয়া নাসের বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীতে সুবিধা বঞ্চিতদের ফ্রি চিকিৎসার লক্ষ্যে তেজগাঁও শিল্প এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিসের উদ্বোধন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে বছরব্যাপী অব্যাহত থাকবে এই ফ্রি মেডিকেল সার্ভিস। পার্টেক্স খেলার খবর। সাকিব, মুশফিক সহ বিশ্বকাপ স্কোয়াডের 6 সদস্যকে বাইরে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকবর আলী এবং সাইফ হাসান। দলকে ঢেলে সাজাতেই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এস এম আশরাফের রিপোর্ট। ঝড়টা অনুমিতই ছিল। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে অভিজ্ঞতার বাদ পড়ার যে আভাস পাওয়া গিয়েছিল, প্রধান নির্বাচকের ঘোষণার পর তা বাস্তবে রূপ নিল। তামিম ছিলেন না আগেই। পাকিস্তানের বিপক্ষে এবার নেই সাকিব, লিটন, সৌম্য, মুশফিক, রুবেল আর সাইফুদ্দিন। এক অর্থে টি-20তে নতুন যুগের সূচনায় যেন বাংলাদেশ। যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে একটা হতাশা পারফরমেন্স হয়েছে, আমরা সবাই জানি এটা, কারণ কিছু নতুন করে পথ চলতে হলে কিছু খেলোয়াড়কে এখানে দেখতে হবে। এই ফরম্যাটটাই সবচেয়ে তাড়াতাড়ি রিপ্লেস করার মতো জায়গা, তো সেই হিসাবে আমরা নতুন প্লেয়ারকে দেখছি। ইন্টারন্যাশনাল আশা করি যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো করবে। প্রথমবারের মতো জাতীয় দলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এবারে নেওয়া হলো 5 টেস্ট খেলা সাইফ হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইয়াসির আলী এবং শহীদুল ইসলামও পেয়েছেন সুযোগ। আমরা অনেক আলোচনা করেছি ম্যানেজমেন্টের সাথে, কোথায় কি করা যায় না করা যায়, এবং ভবিষ্যতের কথাও চিন্তা করতে হচ্ছে, কারণ এটার পরেও টি-20 আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে এবং সময় খুব কম। তো এই বিপিএলের পরে কিন্তু আসলে ওই প্রস্তুতিটা শুরু হবে, নেক্সট বিপিএলটা যখন হবে। তো আমার অনেক আলোচনা হয়েছে, তারপরে এই রিপ্লেসমেন্টগুলি করা হয়েছে। দেখা যাক এই সিরিজটা ইনশাল্লাহ আমরা ভালো মতো শুরু করলে সামনের পথ চলাটা আরও সহজ। 19, 20 ও 22 নভেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষাতেই পড়তে যাচ্ছে নতুনদের নিয়ে গড়া স্বাগতিক শিবির। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 20 বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। 2031 সালের আয়োজনের জন্য পেল এ দায়িত্ব। তবে প্রতিবেশী ভারতের সঙ্গে যৌথভাবে করতে হবে এই আয়োজন। বিকেলে আইসিসি তাদের ওয়েবসাইটে বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগে 2011 সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর 2014 সালে এককভাবে টি-20 বিশ্বকাপও আয়োজন করে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে 2024 থেকে 2031 সাল পর্যন্ত ছেলেদের সীমিত ওভারের ক্রিকেটের প্রধান ইভেন্টগুলোর আয়োজক নিশ্চিত করা হয়েছে। এই চক্রে হবে 8টি বৈশ্বিক আসর। বিলুপ্ত ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফিও ফিরবে নতুন আঙ্গিকে। 2024 সালে টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এই প্রথম মঞ্চস্থ হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। চট্টগ্রাম ক্লাবে ইতিমধ্যেই শুরু হয়েছে আরাফ স্কোয়াশ জাতীয় চ্যাম্পিয়নশিপ। 10 দিনের এই প্রতিযোগিতায় 6টি গ্রুপে দেশের 33টি জেলার রেকর্ড 146 জন স্কোয়াশ খেলোয়াড় অংশ নিচ্ছেন। এ উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাবিব, বিও এর উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং স্কোয়াড ফেডারেশনের নির্বাহী সদস্য সোহেল হামিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় 4 কর্মচারী সাময়িক বরখাস্ত, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, আরও কেউ জড়িত কিনা চলছে তদন্ত। বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু, বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তা ভাবনা। এবং চিরনিদ্রায় রাজশাহীতে শায়িত হলেন 21শে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।